সবাইকে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় মকর সংক্রান্তি গতকাল পড়েছে, অর্থাৎ মঙ্গলবার পড়েছে, আজ বুধবার। প্রথমে সকালকে সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে সব থেকে ব্রেকিং খবর, গতকাল রাতের ঘটনা, মঙ্গলবার ঠিক রাত ৯ সন্ধ্যাবেলার ঘটনা। ডানকুনি ব্রিজ ভেঙে পড়ল। তাহলে কি আমাদের সেই পোস্তার কথা মনে পড়ে দিচ্ছে? হাওড়ার পোস্তার কথা, সেই পোস্তার ব্রিজ, সেই ব্রিজটার কথা আজ মকর সংক্রান্তির দ্বিতীয় দিনে সকালবেলা সে মনে করিয়ে দিচ্ছে গতকালের সন্ধ্যের ঘটনা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি আপনাদের সকালবেলায় একটা বিপজ্জনক খবর দেখাচ্ছি। বিপজ্জনক খবর, একদম ব্রেকিং নিউজ। গতকাল ঠিক সন্ধ্যাবেলায় মকর সংক্রান্তির দিনে আজ কিন্তু দ্বিতীয় দিন বুধবার সকালে সেই খবর আমি দেখাচ্ছি। দেখুন, ডানকুনি টোল প্লাজায় কাছে নির্মীয়মান উড়ালপুল একাংশ ভেঙে আহত এক, এখনো আহত এক। অফিসিয়ালি কতটা হয়েছে সেটা প্রশাসনিক মহল বলতে পারবে। এই মুহূর্তে গতকাল যে সন্ধ্যেবেলা হয়েছে, সেই প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দীর্ঘদিন ধরে নির্মাণের কাজ চলছিল এই উড়ালপুলের। হঠাৎ গতকাল উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে এবং আহত হয় স্থানীয় এক যুবক। স্থানীয় মানুষেরা তৎপরতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়, যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কথা নয়, কথা হচ্ছে যারা কন্ট্রাক্টর, সেই আমাদের কথা মনে করিয়ে দিচ্ছে। পোস্তা ব্রিজের কথা মনে পড়ছে আপনাদের? সেই তলায় কত গরিব মানুষ হয়েছিল, কত গরিব মানুষের দোকান ছিল। সেই পোস্তা ব্রিজের কথা আবার মনে করিয়ে দিল সেই ডানকুনি টোল প্লাজার কথা। আজ বুধবার সকালবেলায় সেই ঘটনার দৃশ্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। কি বলবো, এবার ধরুন রোডে কাজ করছে, কন্ট্রাক্টরাই তারাই তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছে। আমি খবর পেয়ে গেলাম, যাওয়ার পরও ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে। এখন কতটা খারাপ ভালো মন্দ ডাক্তাররা যতক্ষণ না রিপোর্ট দিতে পারছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি। মোটামুটি এই 1:45 নাগাদ, এই 12 নাগাদ এরকম ঘটনাটা। রোডে কাজ করে আমার ছেলে, টাইমটা হচ্ছে আপনার ওই 12:45 এরকম হবে। আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন, আমার ছেলের নাম হচ্ছে শামীম হোসেন মোল্লা। আমি এদিকে মুরগি কাটছিলাম, দেখি ছেলেটা ওদিকে দাঁড়িয়ে ছিল। দুটো সাইকেলওয়ালা ওকে বাঁচাতে গিয়ে নিজেই মাল ঘাড়ের উপরে পড়ে। ওই দোকানেই দেখেছি, বাস। ও টাইম বলতে পারবো, কারণ মিনিমাম 1:45 কাছাকাছি আছে। অনেক ভয় আছে, ভয় থাকবে না একটা মানুষের? একটা এই সরু রড দিয়ে ঢালাই করেছে, যে কোনো লোকে চলাচল করবে, একটা বড় ভারী গাড়ি একটা গেলে ব্রিজটা ভেঙেও পড়ে যাওয়ার ভয় থাকে। যে কোনো লোকের আতঙ্ক লাগবে, আজকে এইটা গেছে কালকে ব্রিজটা ভাঙবে না, কোনো গ্যারান্টি আছে? তো আমরা ওই সব কিছু বুঝি না, ঠিক আছে? কি বলবো বলুন তো, ওই সরু সারা রড দিয়ে ঢালাই করছে, কি থাকবে ব্রিজ? এইটুখানি আমার সামর্থ্য, আর কিছু বলবার নেই। কি করে বলবো, একমাত্র যে উপরে আছে সে ছাড়া কেউ বলতে পারবে না। কি করে বলবো বলুন? এবার কিরম কাজ হচ্ছে না হচ্ছে, এবার রাতারাতি কাজ হচ্ছে কি দিনে কাজ হচ্ছে বোঝা মুশকিল, কখন কিরম কাজ হচ্ছে বোঝা মুশকিল। একজনই আহত হয়েছে, সিরিয়াস আছে। আচ্ছা, সিরিয়াস আছে। মাল পড়েছে, মালপত্র ছিটকিয়ে রাস্তার দিকে চলে আসে। আপনার ছোট্ট শেখ। আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। তখন মানে আমি এপাশে কি জানি করতেছিলাম, কাজ করতেছিলাম। হ্যাঁ, দেখি আওয়াজটা পেলাম। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তো বললাম, তাকালাম, দেখলাম যে একটা বাচ্চা ছেলে আর কি ও পড়ে গেছিলো ওর ভিতরে। তো কিছু মানে উইন্ডেড হয়েছে। হ্যাঁ,
তারপর নিয়ে গেল হসপিটালে, তারপরে আর কিছু জানি না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে নিয়ে গেল। হ্যাঁ, একটু মারাত্মক ভয় আছে, ভয় আছে। হ্যাঁ, এবার চলে যাচ্ছি অন্য জায়গায়। আবার শুট আউট, হ্যাঁ আবার শুট আউট মালদা। ঠিক 12 দিনের মাথায় আবার শুট আউট মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিন্তা করুন, আবার শুট আউট, আবার গুলি, আবার নিহত, আবার বডি, আবার রাস্তায় রক্তাক্ত। হ্যাঁ, মালদায় এই ঘটনা সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই পরিবারের লোকজনরা কি বলল সরাসরি শুনুন। দিয়েছিল ওটা সালেপুর মমিনপাড়া। ওখানে একটা মেম্বারকে বলল যে আপনি টিএমসি করতে করতে অন্য দলে ভিড়ে গেল, তো কাম কাজগুলো করবে না, তো মানুষ তো বকাবকি করবে, কাম কাজগুলো করো, ওকে এটা বললো। তারপরে এনারা ফিতা কাটার পরে ওরা প্রায় 15-16টা লোক গিয়ে মানে মারধর করতে লাগলো, তো গুলি চালাতে লাগলো, তো ইট দিয়ে মারতে লাগলো। কানা ছিল কানা, ওটা আপনার জাকিরের ছেলে। জাকিরকে ওটা আপনার কাসিমনগরে। কি করে? ওটা মস্তানি পাঠ। মানে কোনো দল করে জাকির? হ্যাঁ, না ওই এখন কোনো দলে নাই, কিন্তু কি ওই দল ভাঙার জন্য। তারপরে কি হলো? তারপরে তো মারামারি করতে করতে আমরা ইনাকে নিয়ে আসলাম। ডেথ হয়ে গেছে, একটা ওখানে ডেথ হয়ে গেছে। কি নাম যে মারা গেছে? ভাষা বলে। দুজন আহত, তাদের নাম কি? ওদের নাম একটা বকুল শেখ, একটা এসারউদ্দিন শেখ, অর্থাৎ রাজু। কিভাবে আহত হয়েছে? কোথায় গুলি লেগেছে? ওখানে ওখানে মারপিট করেছে, ওরা মেরেছে, গুলি বারুদ করেছে। আপনার নাম কি? মাহবুব। এইবার দেখাচ্ছি দেখুন আর্থিক প্রতারণা। আবার সেই চলে আসছে অ্যালকেমিস্ট, সেই চলে আসছে সারদা, যেখানে সাধারণ মানুষের চোখের জল জমাচ্ছে। সেই চোখের জল জমাচ্ছে সারদা অ্যালকেমিস্টে, এখনো সেই টাকা তারা পায়নি। আবার আর্থিক প্রতারণা, শিকার হলেন গৃহবধূ। 3 লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে চলে যাওয়া ব্যাপক সমস্যায় ওই গৃহবধূ। ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করেছে তার পরিবার। ঘটনার বিবরণ জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য মালদা রতুয়া দেবীপুরের দুর্গাপুর এলাকায়। রতুয়া দেবীপুর গ্রামে পঞ্চায়েতের স্বর্ণকার পাড়ায় বাসিন্দা গৃহবধূ সঞ্চিতা কুমার। সোমবার ব্যাংক থেকে তার কাছে ফোন আসে, তার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় 3 লক্ষ টাকা দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। চিন্তা করতে পারছেন সাইবার ক্রাইমের হাত কতটা অনেক দূরে পৌঁছে গেছে। আপনার আমার যে কোনো সময় টাকা গায়েব হয়ে যাবে। সেই উদাহরণ মালদা রতুয়াপুরের এই মহিলার। সরাসরি দেখুন তাদের বাড়ির লোকজন কাগজ নিয়ে, পেপার নিয়ে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন। ঘটনা হয়েছিল আপনার সঙ্গে কালকে? আমার কালকে আমি হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যায়। ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি ফোনটা ধরিনি। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে ডাকে, যে বলে যে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে, 3 লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে, ব্যাংক থেকে চলে গেছে। তখন আমি ব্যাংকে আসি। ব্যাংকে এসে আমি জানতে পারি শনিবার দিন, এই কেসটা শনিবার দিন হয়েছে। ব্যাংক আমাকে কালকে জানিয়েছে। কালকে আমি ব্যাংকে এসে প্রথমে যে আমার অ্যাকাউন্ট আছে সেটা আমি বন্ধ করি। বন্ধ করার পরে আমাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে হয়। সাইবার ক্রাইম ব্রাঞ্চেও আমি যাই। তারপরে আমি এখানেও আসি, মানে রতুয়া থানাতেও আমি একটা কপি জমা দিয়েছি। এগুলো আমি করেছি। আমার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল আমি জানি না। কালকে আমাকে
ব্যাংক থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, এই যে নাম্বারটা লাস্টে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা দেওয়া হয়েছিল। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কি করে লিংক আসে না আসে আমি কিছুই জানি না, কিন্তু আমাকে এখান থেকে বলা হয়েছিল যে আপনার এই মোবাইলটা যে আছে এটা আপনার হাতে আছে, কিন্তু আপনি এটা করছেন না, আপনি এটা চালনা করছেন না, চালনা বাইরে থেকে কেউ করছে। এটা আমাকে জানানো হয়েছে কালকে। আমি কতটা সত্যি কতটা মিথ্যা কি ব্যাপার আমি কিচ্ছু জানি না। কত টাকা ছিল অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে 5,97,000 সামথিং ছিল। কত টাকা আপনার কেটেছে? 3 লাখ টাকা কাটা হয়েছে 6 বারে। তা ছিল এটিএম বা মোবাইল লিংক? কোনো এটিএম আমি করিনি, অ্যাক্টিভ করিনি আমি কোনো এটিএম পাইওনি। এবং আমার 10-15 দিন আগে এই সব জায়গায় খবর শোনা হচ্ছে এইভাবে টাকা চিট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, ওই জন্য আমি ফিঙ্গার যেটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধন ব্যাংকে। তখন বলছে আপনাকে সাইবারে যেতে হবে, আমি সাইবারে গেছি, সাইবারে আমাকে বন্ধন ব্যাংক থেকে সাইবারে অনলাইনে একটা করে দিয়েছিল, নাম্বারটা 30-তে আমাকে করে দিয়েছিল। আপনি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি তো মালদাতে গিয়েও আমি অভিযোগ করে এসেছি। আমি চাই মানে বিচার চাই, আমি টাকাটা চাই এবং যে করছে সেটাও আমি জানতে চাই। আর আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই যে যাদের হচ্ছে, কালকে কিন্তু আমাকে অনেকে বলেছে যে আমার 1600 টাকা গেছে, কেউ বলেছে আমার 1 লাখ টাকা গেছে, কেউ বলছে আমার 25,000 টাকা গেছে, কিন্তু কেউ আমার সাথে কিন্তু কোঅপারেট করছে না এই মুহূর্তে। আমি চাই যার 1 টাকা গেছে সেও যাতে এসে একটা করে, তাহলে আর বাকিদের টাকাটা মার যাবে না। মানে পাবলিকের কাছে বলতে চাই যে এগিয়ে এসো, তোমরা নিশ্চিন্তে বলে একটা করো, বিচার করো, কারণ না হলে কিন্তু সবারই অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এইভাবে সবার। কারণ এখনকার দিনে বাচ্চাও জানে চাকরি বাকরি বলে কিছু নাই, যা করতে হবে খেটে করতে হবে। ব্যাংকেও যদি আমরা সেফ না থাকি আমরা কোথায় সেফ থাকবো? আমার তো টাকাটা ব্যাংকেই ছিল, আমার টাকাটা আমার হাতে ছিল না। আমার যদি বাড়িতে থাকতো, আমার হাত থেকে টাকা চুরি হতো, তখন আমার দায়ী, কিন্তু এটা ব্যাংকে ছিল, তো আমি সাধারণভাবে ব্যাংকেই দায়ী করব। আপনার নাম? আমার নাম সঞ্চিতা কুমার, বাড়ি দেবীপুর। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে বেআইনি কর্মকাণ্ডে দমদম থানার তল্লাশি শুরু। আবার নতুন করে সমাজ সংস্করণ রাজীব সরকারের অভিযোগ ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে দমদম থানা শুরু করলো সমস্ত বেআইনি কাজের তল্লাশি। বেশ কিছুদিন ধরে এই সংবাদ শিরোনামে ছিল আইনি বহির্ভূত আবাসন নির্মাণ ব্যবসা, যা নিয়ে ইতিমধ্যে দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি নিয়ে নড়ে চড়ে বসেছেন মেয়র ফিরোজ হাকিম ও উত্তর 24 পরগনা জেলা শাসক। উত্তর 24 পরগনা জেলা শাসক নিজে নিউ টাউন বিধাননগর কর্পোরেশন, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনস্থ সমস্ত এলাকাগুলোতে আইন বহির্ভূতভাবে নির্মিত বিভিন্ন বহুতলের বিষয় খোঁজ খবর নিচ্ছে। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি, সেই প্রমোটার দুষ্কৃতী একদম টাকায় মানুষকে যে ঠকায়, সেই একটা দেখালাম ব্রিজ ভেঙে পড়লো, সেই কন্ট্রাক্টর, আর একটা হচ্ছে সেই প্রমোটার। হ্যাঁ, সেখানে এবার দেখুন কিভাবে তারা কাগজ বেআইনি করে নির্মাণ করছে। সরাসরি নেমে পড়েছে ব্যারাকপুর কমিশনারে। আমাদের পর্দা দেখুন সেই দৃশ্য। আমি ব্যারাকপুর পুলিশ কমিশনার সাহেবের কাছে আমি একটি কমপ্লেন জমা করেছিলাম আপ টু ডিজি এবং মুখ্যমন্ত্রী। সেই পিটিশনের উপরে ওনারা আমাকে ডেকেছিলেন, আমার কাছ থেকে কিছু তথ্য চাইলেন। আমি সেই তথ্যগুলো ওনাদেরকে দিয়েছি। বিশেষত বলা যায় যে দমদম থানা এলাকায় কিছু জায়গায় কোকেন বিক্রি হচ্ছে এবং সেগুলো স্কুলের বাচ্চারা কিনছে। তো সেই বিষয়ে আমি তাদেরকে কিছু তথ্য দিলাম যে কারণ এটা বন্ধ হয়, এবং বড়রা কিনছে কোনো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। গাঁজা কি বিক্রি হচ্ছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, যে যা করছে করছে। কিন্তু যখন স্কুলের বাচ্চারা ইনভলভ হয়ে যায় তখন আমাদের মতো মানুষদের এটা উচিত এটার প্রোটেস্ট করা। তো আমরা সেটা থানাকে বললাম, যেহেতু সিপি স্যার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, তাই ওনারা আমার সাথে একটু আলোচনা করলেন, আমার কাছ থেকে কিছু তথ্য নিলেন এবং আমার বক্তব্য জানলেন। এবং একই সঙ্গে এই এলাকায় কোথায় কোথায় বেআইনি বিল্ডিং, যেগুলো আইন বহির্ভূত, মানে বিল্ডিং প্ল্যান নিয়েও অথচ বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, সেই সমস্ত বিষয়ে ওনারা আমার কাছে তথ্য নিলেন। ব্যাস আমি এটুকুই দিই। কি মনে হয় খুব তাড়াতাড়ি কি এটা নিরসন হতে পারে? না, কারণ নিষিদ্ধ মাদক তো এমনভাবে শিকড়ের সঙ্গে জড়িয়ে গেছে যুব সমাজে,
সেখান থেকে কতখানি মুক্ত পাওয়া সম্ভব? এইভাবে অভিযোগের মাধ্যমে কি সম্ভব? প্রশাসনের কাজ করবে, আমি আমার কাজ করেছি, বাকি সময় কথা বলবো, না হলে আদালত আছে। গতকাল মকর সংক্রান্তি পড়েছে, হ্যাঁ, আর এই মকর সংক্রান্তির দিনে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস স্নান করলেন গঙ্গাসাগরে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু চান করতে গেলেন এবং আমাদের পর্দায় কি বললেন সরাসরি শুনুন। আজকে এই মকর সংক্রান্তির দিনে আপনি প্রথমে স্নান করেন, আজকে স্নান করে দেখা কি বলবেন? প্রথমেই বলবো মকর সংক্রান্তি উপলক্ষে সকল পুণ্যার্থীদের প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। আর রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক দেখে যাতে সকল পুণ্যার্থীদের কোনো অসুবিধা না, সব রকম ব্যবস্থা তিনি করেছেন। খুব ভালো লাগবে। এখন এখান থেকে যাবো কপিলমুনি আশ্রম, সেখানে পুজো দেবো। বাঘবন্দি খেলা শেষ, হ্যাঁ, বাঘবন্দি খেলা শেষ। কুলতলি মইপিটে গঙ্গার ঘাটে বাঘ খাঁচা বন্দি ছাগলের টোপে জঙ্গলে নেমে খাঁচায় তুলছিলেন বন দপ্তরের কর্মীরা। খাঁচা বন্দি হতেই হুঙ্কার ছাড়ল বাঘ মামা। অবশেষে বাঘবন্দি খেলার অবসান হলো। বন দপ্তর এর পাতে সেই জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। গত এক সপ্তাহের মধ্যে 3 বার কুলতলি মইপিটি এলাকা হানা দিয়েছিল। সুন্দরবনের দক্ষিণ রায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে মানুষ বেরোতে পারছে না, মানুষ দোকান যেতে পারছে না, মানুষ অফিস যেতে পারছে না। শেষে বাঘ মামা ধরা পড়লো বন দপ্তরের সেই টোপে একটা ছাগলকে রেখে সেই বাঘকে ধরলো এবং সেই বাঘের দৃশ্য সরাসরি আমাদের প্রতিনিধি ধরে নিল। বাঘের হুঙ্কার, সে হুঙ্কার একবার আপনারা দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার আপনাদের দেখাচ্ছি পুরী শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ গঙ্গাসাগরে এলেন গতকাল মকর সংক্রান্তির দিনে। তিনি কি বললেন বাংলাদেশ সম্পর্কে আমরা একবার শুনে নেব তার মুখ থেকে, কারণ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল গঙ্গাসাগরে। সেখানে শঙ্করাচার্যের মুখ থেকে শুনে নিল তার কথা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। जो बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहे हैं, इस्कॉन के जो एक्टिविटीज है उनको भी अरेस्ट करके रखा गया है। लगातार जो हिंदुओं के ऊपर अत्याचार जो हो रहा है इस पे आप किस तरह से देखते हैं और उसको क्या कहना है? क्योंकि बहुत सारे हिंदू संगठन है इसको लेके अपनी राय भी दे चुके हैं। आपका क्या कहना है इस विषय पर जो बांग्लादेश में अभी हिंदुओं पे हो रहा है? मैं कोई मौन रहने वाला नहीं हूँ, जहाँ बोलना चाहिए वहाँ बोलता हूँ, बोल भी चुका हूँ। पहले सुनिए, कुछ समय पहले की बात है, पंजाब एक प्रांत है ना, वहाँ के सिखों ने हिंदुओं को सताना प्रारंभ किया। एक वयोवृद्ध बुजुर्ग सिख ने कहा 10 गुरुओं के, सुन रहे हैं, 10 गुरुओं के मार्ग पर सिखों को चलना चाहिए। फिर आगे उन्होंने कहा मान लो पंजाब में सिख बहुमत में है, यहाँ हिंदुओं को मार देंगे, अन्य जगह तो सिख बहुमत में नहीं है, काट दिए जाएंगे। अदूरदर्शिता का परिचय मत दो। सबके पूर्वज सनातनिक वैदिक आर्य हिंदू थे या नहीं? मोहम्मद साहब के पूर्वज कौन थे? ईसा मसीह जी के पूर्वज कौन थे? रोम में ईसा मसीह जी की प्रतिमा वैष्णव तिलक से युक्त है। अब आप इसको क्या कहेंगे? मैंने थोड़े बना दी। इसलिए अदूरदर्शिता का परिचय देना उचित नहीं है। सबके पूर्वज सनातनी वैदिक आर्य हिंदू ही थे। मोहम्मद साहब के पूर्वज कौन थे? ईसा मसीह के पूर्वज कौन थे? हमारी बात गुलाम नबी आज़ाद तक पहुँची होगी। गुलाम नबी आज़ाद ने
डंके की चोट से कहा। उन्होंने कहा मेरे पूर्वज कश्मीरी पंडित थे, पाकिस्तान से आवाज़ आई, हमारे पूर्वज क्षत्रिय थे। 32 वर्ष पूर्व जब मैं शंकराचार्य के पद पर प्रतिष्ठित किया गया, अमेरिका से मेरे पास संदेश आया, हमारे 4 लाख पूर्वज जो सनातनी वैदिक आर्य हिंदू थे, गाजर मूली की तरह काट दिए गए। आज हम अपने पूर्वजों की हत्या की वेदना को हृदय में संजोए हुए हैं। भले ही हम क्रिश्चियन देखते हो, हमको क्रिश्चियन मत मानिए, उस मार्ग पर चलिए तो हिंदुत्व की रक्षा हो, हिंदू और हिंदुत्व की रक्षा। তাহলে দেখলেন আজকের কিন্তু একদম ব্রেকিং নিউজ যে গতকাল সন্ধ্যেবেলায় ডানকুনি টোল প্লাজার যে নির্মীয়মান সেতু ভেঙে পড়ল, মনে করিয়ে দিল সেই পোস্টার ব্রিজের কথা। এইভাবে আপনারা সমস্ত প্রতিবেদন দেখতে থাকুন প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি।